আজকে আমরা বেসিক্যালি ফার্স্ট কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এর যে পস্টুলেটস গুলো আছে সেগুলোর ব্যাপারে একটু ডিসকাস করে নেব। সো উই উইল ডিসকাস দ্য পস্টুলেটস অফ দি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। কেন? কারণ এইখান থেকে আমাদের এমসিকিউজ আসতে পারে, যে একটা পয়েন্ট তুলে দিল, তুলে দিয়ে বললো যে এটা মানে এই দিস ডাজ দিস ইজ অ্যাপ্লিকেবল টু কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এরকম করে প্রশ্ন করতে পারে। তাহলে প্রথম যে পস্টুলেটস নাম্বার ওয়ান, ঠিক আছে, ফার্স্ট পস্টুলেট যেটা হচ্ছে সেটা হচ্ছে এভরি গ্যাস, প্রত্যেক কটা গ্যাস কনসিস্ট অফ এ লার্জ নাম্বার অফ স্মল পার্টিকলস, ঠিক আছে, মুভিং উইথ ভেরি হাই ভেলোসিটিজ ইন অল পসিবল ডিরেকশন। তাহলে ইচ গ্যাস, এবার এইটা যদি মানে হয়, নোবেল গ্যাসেস হয়, তাহলে এই পার্টিকলস গুলো হচ্ছে অ্যাটমস। আর যদি কোনো মলিকিউল লাইক মিথেন বা নাইট্রোজেন এটা যদি হয়, তাহলে ওই পার্টিকলস গুলো হয়ে যাচ্ছে মলিকিউলস। তাহলে এভরি গ্যাস, ইচ গ্যাস কনসিস্ট অফ, ইচ গ্যাস বা এভরি গ্যাস বলতে পারি আমরা, কনসিস্ট অফ লার্জ নাম্বার অফ পার্টিকলস, each gas consists of large number of particles moving with high velocity, moving with high velocities, okay, moving with high velocities in all possible direction, in all possible direction. এইটা হচ্ছে, আচ্ছা, লার্জ নাম্বার অফ পার্টিকলস এর জায়গায় বলবে মাইনিউট বা স্মল পার্টিকলস, ওকে, স্মল আর মাইনিউট পার্টিকলস এগুলো খুবই ক্ষুদ্র হয়, ঠিক আছে, মাইনিউট পার্টিকেলস, স্মল লিখলেই চলবে, এখানে আর অন্য কোনো দরকার নেই। সেকেন্ড পস্টুলেট যেটা আমাদেরকে বলছে সেটা হচ্ছে দ্য ভলিউম অফ দ্য ইন্ডিভিজুয়াল পার্টিকেল, দ্য ভলিউম অফ দ্য ইন্ডিভিজুয়াল পার্টিকেল, দ্য ভলিউম অফ দ্য ইন্ডিভিজুয়াল, ইন্ডিভায়াল হয়ে গেল, ইন্ডিভিজুয়াল পার্টিকেল, volume of the individual particles is negligible, is considered negligible, okay, is considered negligible compared to, যখন আমরা ওটাকে কম্পেয়ার করছি, ঠিক আছে, মানে একটা ছোট্ট পার্টিকেলটা নেগলিজেবল, কিন্তু কার সাথে যখন কম্পেয়ার করছি, কম্পেয়ার টু দ্য টোটাল ভলিউম অফ দ্য গ্যাস, কম্পেয়ার টু দ্য টোটাল ভলিউম অফ দ্য গ্যাস। থার্ড পয়েন্ট যেটা আমাদের বলতে হবে সেটা যে দা দে হ্যাভ, মানে এই পার্টিকলস, গেসিয়াস পার্টিকলস হ্যাভ, মানে এই গ্যাসিয়াস পার্টিকলস আর পারফেক্টলি ইলাস্টিক, এদেরকে পারফেক্টলি, এফিসিটি হবে পারফেক্টলি ইলাস্টিক, ওকে, এই গ্যাসিয়াস পার্টিকলস গুলো পারফেক্টলি ইলাস্টিক অ্যান্ড কি বলবো, সো সো দে ডু নট লুজ, so they do not lose any kinetic energy upon collision, okay, so do not they, মানে তারা কোনো কাইনেটিক এনার্জি লুজ করে না, মানে their collisions are also perfectly elastic, they do not lose any kinetic energy upon collision, okay, বলতে পারো there is no loss of kinetic energy upon collision, সেটাও তুমি বলতে পারো there is no loss of kinetic energy upon collision. Next হচ্ছে the effect of gravity on the motion of the molecules is also negligible, the effect of gravity is also negligible, okay, but এই পয়েন্টগুলো not so necessary. The effect of gravity on the motion of these particles are
negligible. কি, এটা হচ্ছে ব্যাপার। ফিফথ হচ্ছে gaseous molecules are considered as point masses, but they do not possess potential energy. Okay, gaseous particles are considered as point masses of zero potential energy. Okay, they are considered to be point masses of zero, মানে ওরা মাস আছে বাট হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, পয়েন্ট পোটেনশিয়াল এনার্জি সেটা কিছু নেই। এটা কাইনেটিক থিওরিতে বলা হচ্ছে। দ্য প্রেশার অফ এ গ্যাস ইজ ডিউ টু কন্টিনিউয়াস মুভমেন্ট অন দ্য ওয়ালস অফ দি ভেসেলস। ঠিক আছে, প্রেশার অফ দ্য গ্যাস ইজ ডিউ টু দি কন্টিনিউয়াস bombardment continuous bombardment on the walls of the container, on the walls of the container. ঠিক আছে, next point, at a constant temperature average kinetic energy of all the gases are same. At a constant temperature, at a constant temperature the average kinetic energy of all gas particles are considered same. Okay, আর নেক্সট পয়েন্ট যেটা আছে, the average kinetic energy of a gas molecules of the gas particles is directly proportional to the absolute temperature. The average kinetic energy of each gas particle or gas particle is directly proportional, is directly proportional to the absolute temperature, is directly proportional to the absolute temperature. ওকে, বুঝতে পারলে? এগুলো এদের এক্সাম্পলস যদি আমরা নিতে হয়, তাহলে হিলিয়াম গ্যাস, ওকে, মানে কি বলবো, লো প্রেশার, লো ডেন্সিটি, লো প্রেশার, লো ডেন্সিটি, লো ভলিউম or লো মোলার ভলিউম, এই জিনিসগুলো থাকবে, অ্যান্ড হাই টেম্পারেচার ফেভার্স আইডিয়াল বিহেভিয়ার অফ, অ্যাকচুয়ালি লো মলিকুলার মোলার ভলিউমটা বলাটা উচিত না, লো প্রেশার হাই ফেভার্স আইডিয়াল বিহেভিয়ার অফ দ্য গ্যাসেস। ওকে, তো এইটা হচ্ছে মেন, যে লো প্রেশার কেন, যাতে মানে আমাদের দেখতে পাই যে অনেকটা জায়গা জুড়ে আছে, তারা কলিশনটা কম করছে। হাই টেম্পারেচারে একই ব্যাপার, তাদের স্পিডটা বেশি, বাট মানে এই হচ্ছে। ওকে, আমরা আগের দিন পড়েছি HTPL, হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার ফেভার্স আইডিয়াল বিহেভিয়ার অফ দ্য গ্যাস, তার সাথে সাথে লো ডেন্সিটিটাও আমরা এখানে অ্যাড করলাম। তো হিলিয়াম বা যে কোনো গ্যাস যেখানে এই পার্টটা আছে, দে উইল বি ফলোইং দিস থিংস। এবার আমরা একটু রিয়েল গ্যাসেস এর ব্যাপারটা দেখে নিই। কাইনেটিক থিওরি অফ গ্যাসেসটা দেখলাম, এবার আমরা একটু রিয়েল গ্যাসেস এর ব্যাপারে জেনে নিই। তো রিয়েল গ্যাসেসটা কারা? হু আর রিয়েল গ্যাসেস? যারা আইডিয়াল বিহেভিয়ার মানছে না, তারা রিয়েল গ্যাসেস। হু আর রিয়েল গ্যাসেস? দোজ হু আর নট ওবেইং দ্য লজ postulated by the
থিওরি অফ গ্যাসেস আর রিয়েল গ্যাসেস, যারা ওবে করছে না, and those who are obeying the ideal gas laws are ideal gases, যা ওদেরকে আমরা পারফেক্ট গ্যাসেস বলি। তো আইডিয়াল মানে রিয়েল গ্যাসেসটা কারা? মানে গ্যাসেস টেন্ডস টু শো আইডিয়াল বিহেভিয়ার মোর অ্যান্ড মোর অ্যাজ টেম্পারেচার রাইজ অ্যাবাভ, যেটা আমরা বললাম HTPL, সেটা দিয়ে আমরা করতে পারি। অ্যান্ড আমরা কি দেখতে পারি যে gases tend to show ideal behavior more and more as temperature rise above the boiling point of their liquefied forms and pressure is lower, এটা আমরা দেখতে পাই। কিন্তু সেই মানে গ্যাসেসকে আমরা রিয়েল গ্যাসেস, ঠিক আছে, বা নন আইডিয়াল গ্যাসেস বেশি বলি। যে গ্যাসগুলো টেন টু শো করে রিয়েল বিহেভিয়ার, আইডিয়াল বিহেভিয়ার, তাদেরকে আমরা রিয়েল গ্যাসেস বলি। বাট এটা একটা মানে পয়েন্ট অফ আছে, মানে কি বলা যায় এটাকে, মানে কনসিডারেশন, পয়েন্ট অফ কনসিডারেশন আছে। মানে আমরা যেটা বলতে পারি যে গ্যাসেস, মানে গ্যাসেস হু টেন টু শো আইডিয়াল বিহেভিয়ার, গ্যাসেস হু টেন টু শো আইডিয়াল বিহেভিয়ার, মানে গ্যাস যারা আছে যারা শো করছে আইডিয়াল বিহেভিয়ার, ঠিক আছে, টেন টু শো আইডিয়াল বিহেভিয়ার মোর অ্যান্ড মোর, মোর as the temperature, as the temperature rises above the boiling point, rises above the boiling point of their liquefied forms. Okay, ওই rise above the boiling points of their liquefied forms, ঠিক আছে। আর এটা কি করছে, and the pressure is lower, আর একটা কি, and pressure is lower, আর প্রেশারটাকে লোয়ার করা হয়েছে, লোয়ার। সো এই গ্যাসেস গুলোকে যারা কিনা আইডিয়াল বিহেভিয়ার এমনি মেনটেন করছিল না, বাট এইরকম কন্ডিশনে মেনটেন করা শুরু করেছে, এদেরকে আমরা মেনলি বলছি অ্যাজ রিয়েল গ্যাসেস। এদেরকেই আমরা বলবো রিয়েল গ্যাসেস। দ্য রিয়েল গ্যাসেস ইজ দ্যাট উইচ ওবে গ্যাস লস আন্ডার হাই টেম্পারেচার অ্যান্ড লো প্রেশার, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলবো রিয়েল গ্যাসেস আর those which obeys ideal gas laws at high temperature and low pressure. ওকে, এটা বলবো। এবার এই ডিভিয়েশন আমরা কি দেখতে পাই, তোমরা এমনি জায়গায় ডিভিয়েশন ফ্রম আইডিয়াল গ্যাসেস হচ্ছে, আমরা কজ অফ ডিভিয়েশনের কাছে যাব। বাট আমরা একটা গ্রাফ এখানে খুব ইম্পর্টেন্ট, না বললেই নয়, সেইটা আমাদেরকে বলতেই হবে। যে ব্যাপারটা কি, আমাদের কাছে ধরো এইদিকে প্রেসার আমি বাড়াচ্ছি, আর এইখানে আমরা কি জানি পিভি ইকুয়ালস টু এনআরটি, তো তার মানে এখানে পিভি বাই যদি এনআরটি করি, তাহলে এখানে কি আসবে, একটা ওয়ান পাবো আমি। এইটা যদি ওয়ান না হয় অন্য কিছু হয়, ঠিক আছে, সাপোজ দিস ইজ নট ওয়ান, এইটাকে আমাদের এখানে ধরা হয় জেড। এই জেডটাকে বলা হয় কি, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। ওকে, এটা আমাদের এখানে বলা হয় কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর। এবার এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর যেটা আছে, এটা এখানে তুমি দিয়ে দাও পিভি বাই এনআরটি, ঠিক আছে, এইদিকে দিয়ে তুমি এটাকে পাঠাও, ঠিক আছে, একদিকে তুমি এটা রাখো আর একদিকে তুমি প্রেসার বাড়াও। এবার আইডিয়াল গ্যাস হলে কি হবে, জেড ইকুয়ালস টু ওয়ান, এটাকে তুমি ওয়ান ধরো, ঠিক আছে। তাহলে তুমি কি বলবে, ফর আইডিয়াল গ্যাস জেড ইকুয়ালস টু ওয়ান, এটাই আমরা বলবো আইডিয়াল গ্যাসেস এর জন্য। এবার যখন এটা নন আইডিয়াল গ্যাস, অন্য কোনো গ্যাস যদি তাদের মানে খুব স্মল সাইজ হয়, হাই মোলার ভলিউম হলো না, স্মল সাইজের ব্যাপারে আমি এখন আছি, মোলার ভলিউমের কথা যাচ্ছি না,
তো স্মল সাইজ যদি হয় যেরকম হাইড্রোজেন, তো সেটা দেখবো এইখান থেকে উঠছে। হিলিয়াম একটুখানি ওজনদার, মানে মাস একটু বেশি, একটু নিচে চলে এলো। এরপরে আসছে, মানে বাকি ধরো আমার কাছে আছে অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন ধরো এরকম, অক্সিজেন এরকম করে আসছে। এবার এটাও, এদের মধ্যে ইন্টারমলিকিউলার অ্যাট্রাকশন খুব একটা বেশি নেই। এটা ধরো আমার অক্সিজেন আছে, ঠিক আছে, এইটা অক্সিজেন। এবার আমার নাইট্রোজেনটা আরটুখানি লাইট ওয়েট, এইখানে আরটুখানি নামলো, ঠিক আছে, এইখানে কিন্তু আবার এইখান দিয়ে এটাকে এরকম করে উঠবে, ঠিক আছে, এইখানে গেল নাইট্রোজেন। এবার আসছে ধরো আমাদের মিথেন, আরটু তলা দিয়ে গেল, ঠিক আছে, এইখান দিয়ে উঠলো মিথেন। এরপরে আসছে আমাদের কার্বন ডাই অক্সাইড, কার্বন, মানে হ্যাঁ কার্বন ডাই অক্সাইড আমরা ধরতে পারি, ডাইরেক্ট এরকম করে উঠে গেল। আমার আঁকাটা একটু খারাপ হচ্ছে, বাট এরকমই মোরলেস হয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মিথেন, আর এটা হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড। তো এইরকম ভাবে জিনিসটা হচ্ছে। তো এবার আমরা কি দেখতে পাচ্ছি, এইখানে অক্সিজেন অনেক কিছুটা ডিভিয়েট করেছে, তার মানে এইখানে কি, কোন জায়গাটা চেঞ্জেসটা আসছে এই কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের ক্ষেত্রে আর এর ক্ষেত্রে অক্সিজেন বা, তো আমরা কোন জায়গাটাকে নিয়ে আমরা দেখতে পারি, দেখো আমরা এই নাম্বার অফ, এটাকে কি ধরতে পারি, ওয়েট বাই মলিকিউলার ওয়েট আমরা ধরতে পারি। তার মানে এই জায়গাটা ইনভার্সলি প্রপোর্শনাল টু মলিকিউলার ওয়েট আমি বলতে পারি, ঠিক আছে, ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মলিকিউলার ওয়েট। এবার যেই আমি ইনভার্সলি প্রপোর্শনাল টু মলিকিউলার ওয়েট বলবো, তখনই রেডে করে সবাই তেড়ে আসবে, আরে অক্সিজেনের থেকে তো নাইট্রোজেনের মলিকিউলার ওয়েটটা তো বেশি। অক্সিজেন, সরি, অক্সিজেনের মলিকুলার ওয়েট তো নাইট্রোজেন থেকে বেশি, তাহলে অক্সিজেনটা উপরে গেল কেন? এবার তখনই একটা আসবে ওই যে এর মতন, ইয়ে এক্সেপশন, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা এক্সেপশন নয়। তার কারণ হচ্ছে এইখানে অক্সিজেন যখন থাকে, অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে মেন ডিফারেন্সটা হচ্ছে নাইট্রোজেনের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন নেগলিজিবলি থাকে, মানে খুব, মানে মানে হয়ই না। তার জন্য নাইট্রোজেন, আমরা যখন, মানে অ্যাজ এ রিসার্চার যখন কোনো জায়গায় রিসার্চ করতে যাই, তখন যখন ইনার্ট অ্যাটমসফিয়ারে রিয়াকশন করতে হয়, নাইট্রোজেন গ্যাসকে আমরা কনসিডার করতে পারি অ্যাজ ইনার্ট গ্যাস। অক্সিজেন অন দা আদার হ্যান্ড, এটাকে কিন্তু আমরা ইনার্ট গ্যাস সবসময় ধরতে পারি না। তো এদের মধ্যে একটা ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা কাজ করে। তো এর অ্যাট্রাকশনটা যে কাজ করছে, এবার প্রশ্ন আছে, যদি অ্যাট্রাকশন কাজ করে তাহলে তো অনেক বেশি ডিভিয়েট করার কথা, তাই না, অনেকটা বেশি ডিভিয়েট করার কথা। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, প্রেশারটা যখন বাড়ছে তখন কিন্তু ও ডিভিয়েট করছে, অনেকটাই ডিভিয়েট করছে। অক্সিজেন কিন্তু নাইট্রোজেনের থেকেও বেশি ডিভিয়েট করছে, বাট প্রেশারটা বাড়ার সঙ্গে সঙ্গে যেরকম কার্বন ডাই অক্সাইড এইখান থেকে উঠে এইদিকে উঠে যাচ্ছে, whereas এইটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, এর ডিভিয়েশনটা নিচের দিকে নামছে, নেমে ওপর দিকে যাচ্ছে, গিয়ে দেখো একটা জায়গায় কনস্ট্যান্ট, মানে একটু, মানে কম ডিভিয়েশন হচ্ছে অ্যাকর্ডিং টু প্রেশার। ঠিক আছে, মানে ডিভিয়েশনটা ভালোই হচ্ছে, বাট এই প্রেশারটা খুব একটা চেঞ্জেস এর দরকার পড়ছে না। বাট এইখানে ডিভিয়েশনের জন্য কি দরকার, প্রেশারটা খুব একটা বেশি চেঞ্জ দরকার, কারণ ওই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা ভালো কাজ করছে, মানে মোর অর লেস একটা অ্যাপ্রিসিয়েবল অ্যামাউন্টে কাজ করছে এইখানে। তার জন্য প্রেশারটা বেশি দিতে হচ্ছে ফর ডিভিয়েশন ফ্রম আইডিয়াল বিহেভিয়ার। এইটা হচ্ছে ব্যাপার, নট দ্যাট যে এখানে কোনো এক্সেপশন আছে। ঠিক আছে, বুঝে গেল? সো ডিভিয়েশন আমরা যেটা দেখতে পাচ্ছি, এইটাকে যদি একটুখানি সুন্দরভাবে লেখা যায় তাহলে আমরা কি বলবো, যে জেড ইকুয়ালস টু, যখন আমরা ওয়ান আছে, when জেড ইকুয়ালস টু ওয়ান যদি আমরা ধরি, তাহলে গ্যাসটা আইডিয়াল হচ্ছে, মানে অ্যাট অল টেম্পারেচার এন্ড প্রেশার সবাই আইডিয়াল। এইবার ধরো নাইট্রোজেন, দ্য ভ্যালু অফ জেড ইজ ক্লোজ টু ওয়ান অ্যাট 50 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ধরো এইখানে এইটা আছে। এবার টেম্পারেচারের সাথে অনেক রকম চেঞ্জেস হয়, এই যে এই ডিভিয়েশনস গুলো যদি আমার একটা সেম গ্যাসেস এর জন্য যদি হয়, ঠিক আছে, তাহলে এইটা টেম্পারেচার যদি বাড়াই আমি, তাহলে কি হবে, জেডটার ভ্যালুটা কি হবে, জেড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তাহলে যে ডিভিয়েশনটা হচ্ছে, টেম্পারেচারটা বাড়ালে ডিভিয়েশনটা কি হবে, প্রেশারটা খুব একটা বেশি থাকলে টেম্পারেচারটা বাড়াও, আবার সে নিজের জায়গায় চলে আসছে, ঠিক আছে। সেরকম এই নাইট্রোজেনের ক্ষেত্রে যখন আমরা দেখবো যে প্রেশার অ্যাট এ টেম্পারেচার যদি এখানে যায়, ধরো ফর নাইট্রোজেন, মানে এখানে 50 ডিগ্রি সেলসিয়াসে আমরা দেখবো ইট ইজ বিহেভিং অ্যাজ আ আইডিয়াল গ্যাস, নাইট্রোজেন। ঠিক আছে, আমি টেম্পারেচার স্কেলিংটায় আসছি একটু পরে, ঠিক আছে, আমি একটু বলে নিই আগে এই পার্টটা। এবার মেন ব্যাপার হচ্ছে টেম্পারেচার যেখানে
রিয়েল গ্যাসেস এক্সিস্ট, মানে রিয়েল গ্যাস বিহেভস অ্যাজ অ্যান আইডিয়াল গ্যাস, দ্য টেম্পারেচার অ্যাট উইচ, মানে এরকম করে একটু লিখে নিয়ে এখুনি, the temperature at which real gases behaves as an ideal gas is known as Boyle's temperature. ঠিক আছে, কি বলা হয় এদেরকে? বয়েলস টেম্পারেচার। আর এদের রিপ্রেজেন্ট হচ্ছে টিবি। ঠিক আছে, বয়েলস টেম্পারেচার, আর এদের রিপ্রেজেন্টেশনটা হচ্ছে টিবি। ঠিক আছে, এটাকে অনেক সময় বয়েলস পয়েন্টও আমরা বলি, মানে কিছু কিছু জায়গা, সব সময় না। ঠিক আছে, আর জেড যদি গ্রেটার দেন ওয়ান হয়, যদি জেড আমরা গ্রেটার দেন ওয়ান পাচ্ছি, যেটা পিছন দিকে আসছে, তাহলে আমরা কি বলবো? মানে পিভি ইজ গ্রেটার দেন আর টি আমরা বলতে পারি। জেড গ্রেটার দেন ওয়ান, তাহলে আমরা বলবো পিভি গ্রেটার দেন আর টি। তাহলে এই পিভি যদি গ্রেটার দেন আর টি হয়, তাহলে আমরা কি বলবো? গ্যাস ইজ লেস কম্প্রেসেবল দ্যান এক্সপেক্টেড। ওকে, গ্যাস ইজ লেস কম্প্রেসেবল। ওকে, এটা আমরা বলবো। আর যদি উল্টোটা হয়, জেড যদি লেস দেন ওয়ান হয়, তাহলে কি বলবো? পিভি ইজ লেস দেন আরটি। এবার পিভি যদি লেস দেন আরটি হয়, লেস মানে যদি কম হয়, তাহলে কি বলবো? গ্যাসেস আর মোর কম্প্রেসেবল। গ্যাস ইজ মোর কম্প্রেসেবল, সিম্পল, এভাবে বলবো। তো এইটা হচ্ছে মেন ব্যাপার। তাহলে এইটা আরো অনেক কিছু গ্যাসের জন্য, হাইড্রোজেন আর হিলিয়াম অ্যাট অল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যখনই আমরা বলবো অল প্রেশারসে ওরা পজিটিভ ডিভিয়েশন দেখাচ্ছে। মোস্ট ইজিলি লিকুইফাইবল অ্যান্ড হাইলি সলিউবল গ্যাসেস কারা হয়? HCl, NH3, এরা হচ্ছে খুব ইজিলি লিকুইফেবল, মানে সলিউবল হয়ে যায় খুব তাড়াতাড়ি জলে, আর লিকুইফাইও করা যেতে পারে। ঠিক আছে, এরাও খুব হাই ডিভিয়েশন দেখায় ফ্রম আইডিয়াল বিহেভিয়ার অ্যাট লোয়ার প্রেশার। হাই প্রেশার আস্তে আস্তে ওরা আবার পজিটিভ ডিভিয়েশন দেখাতে শুরু করে। ঠিক আছে, আর কার্বন ডাই অক্সাইড যেরকম থাকে, তারা ইকুই অ্যামাউন্টে লো নেগেটিভ ডিভিয়েশন পজিটিভ ডিভিয়েশন দেখাতে পারে। তো এটা তো বললাম, কিন্তু এবার হোয়াট ইজ দ্য কজ অফ দিস ডিভিয়েশন? হোয়াট ইজ দ্য কজ অফ দ্য ডিভিয়েশন ফ্রম আইডিয়াল? কজ অফ ডিভিয়েশন ফ্রম আইডিয়াল বিহেভিয়ার। ওকে, তো আইডিয়াল বিহেভিয়ারের থেকে আমরা ডিভিয়েট কখন করতে পারি? সিম্পল। ফার্স্ট অফ অল আমাকে যেটা বলতে হবে, ভলিউম অকুপাইড বাই দ্য মলিকিউলস, দ্য ভলিউম অকুপাইড বাই দ্য গ্যাস পার্টিকলস। মলিকিউলস বলাটা উচিত না, কারণ যদি ইনার্ট গ্যাস হয় তখন অ্যাটমসই হয়ে যাবে। গ্যাস পার্টিকলস, ওকে, ভলিউম অকুপাইড বাই গ্যাস পার্টিকলস ইজ, যেটা আমরা ধরেছিলাম নেগলিজেবল, ইজ নট নেগলিজেবল। ঠিক আছে, ইজ নট নেগলিজেবল ইন কম্পারিজন অফ দি টোটাল মাস, ইন কম্পারিজন অফ টোটাল ভলিউম, সরি। সেকেন্ড কি হবে? দ্য মলিকিউল এক্সার্টস, বা দ্য মানে দেয়ার ইজ intermolecular force of attraction between gas particles। ঠিক আছে, আর তিন নম্বর হচ্ছে all collisions are not elastic। all collisions বা the intermolecular collisions বা the collisions between gas particles, the collisions between gas particles are not elastic। ওকে, collision between gas particles এটা ইলাস্টিক। বোঝা গেল? তাহলে ভলিউম অকুপাইড বাই দ্য গ্যাস পার্টিকলস ইজ নট নেগলিজিবল, এইটা।
intermolecular force of attraction আছে between gas particles, আর collisions between the particles are not elastic। ঠিক আছে, এই তিনটে যেটার জন্য আইডিয়াল গ্যাসেস এর থেকে রিয়েল গ্যাসেসরা ডিভিয়েট করে। ঠিক আছে, এগুলো সব এইটাই মেন জিনিস এটা। আর অবশ্যই গ্র্যাভিটির এফেক্টটাও হয়, যেটা আমরা এখানে সবসময় নাও ধরতে পারি, বাট দিস আর দ্য মেন ডিভিয়েশন। তো ভ্যান্ডারওয়াল কি করলো, ভ্যান্ডারওয়াল নিজের একটা ইকুয়েশন দিয়ে দিল। ভ্যান্ডারওয়ালস কি কন্ট্রিবিউট করছে, ভ্যান্ডারওয়ালস কন্ট্রিবিউশনে আমরা চলে আসি। ভ্যান্ডারওয়ালস এটা দেখার পরে বুঝতে পারলো যে তার মানে আইডিয়াল গ্যাস মে কুছ তো গড়বড় হ্যাঁ। ঠিক আছে, আইডিয়াল গ্যাসের মধ্যে কিছু তো গড়বড় আছে, তাহলে ও এটাকে কি করবে, কারেক্ট করার চেষ্টা করবে। ও ভাবলো যে এনআরটি পার্টটার মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল নেই। এনআরটি পার্টটা, কারণ এন নাম্বার অফ মোলস, আরটা হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, আর টিটা হচ্ছে টেম্পারেচার। এখানে কি প্রবলেম থাকতে পারে, তার মানে প্রবলেম কোথায় আছে, প্রবলেম আছে প্রেসার আর ভলিউম, তাহলে ওই দুটোকে কারেক্ট করো। তাহলে ভ্যান্ডারওয়ালস কন্ট্রিবিউশন হচ্ছে প্রেসার আর ভলিউমটাকে কারেক্ট করে ও বলেছে। তার মানে ভ্যান্ডারওয়ালস মানে পুট মানে মডিফাইড দ্য আইডিয়াল গ্যাস ল অ্যান্ড গেভ দ্য রিয়েল গ্যাস ইকুয়েশন বাই ইন্ট্রোডিউসিং প্রেসার কারেকশন অ্যান্ড আমাদের ভলিউম কারেকশন। বোঝা গেল, প্রেসার কারেকশন অ্যান্ড ভলিউম কারেকশন। এবার আমরা কি করছি, টু রেকটিফাই, মানে আমরা লিখতে পারি টু রেকটিফাই দ্য এরর্স কজড বাই, টু রেকটিফাই the errors caused by not considering কোনটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, বাই কনসিডারিং দ্য intermolecular force of attraction কাদের মধ্যে, between the gas particles, between the gas particles যদি আমরা এটাকে বলি, to rectify the errors caused by not considering the intermolecular force of attraction, তাদের মধ্যে যে intermolecular force of attractionটা আছে সেটাকে কনসিডার করা হচ্ছে না। ঠিক আছে, সেটা কনসিডার না করে যে প্রবলেমটা হয়েছে সেইটাকেই, সেই রেকটিফিকেশনের জন্য উনি এসেছেন। আর অ্যান্ড দ্য ভলিউম, আর কি, অ্যান্ড দ্য ভলিউম occupied by individual gas particles, ভলিউম অকুপাইড বাই ইন্ডিভিজুয়াল গ্যাস পার্টিকলস। তো এইটাই উনি প্রথমে এসেছে। তাহলে উনি কি করছে, তাহলে প্রথমে হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যদি আসে, তাদের মধ্যে কি হচ্ছে, একটা প্রেসারের ডিফারেন্স হচ্ছে, কারণ তারা অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য এক রকমের প্রেসার পাচ্ছে, আবার ওইখানে গিয়ে একটা ধাক্কা মারছে, তাহলে প্রেসারে একটা চেঞ্জ আসছে। তাহলে এই যে ব্যাপারটা, এটার জন্য আমরা যদি ফর এন মোলস আমি যদি ধরি, ফর এন মোলস আমি যদি ধরি, মানে পিভি ইকুয়ালস টু এনআরটির জন্য, তাহলে আমরা বলবো nRT is equals to P plus A n square by V square times V minus n। ওকে, nRT equals to, এবার ম্যাক্সিমাম বইয়ে কি থাকে, এটাকে উল্টো দেওয়া থাকে, পি পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার এটা। এবার এইটাকে আমরা বলি প্রেসার কারেকশন, দিস ইজ আওয়ার প্রেসার কারেকশন। আর এইটাকে আমরা বলি, মানে উনি বলেছিলেন আর কি, আমরা বলি না, ভলিউম কারেকশন। ঠিক আছে, এটা হচ্ছে প্রেসার কারেকশন, এটা হচ্ছে ভলিউম কারেকশন। তাহলে দুটো টাইপের কারেকশনের গল্প আমরা পড়ে নিলাম। এই এ আর বিটা কি, হোয়াট ইজ এ অ্যান্ড বি, এরা হচ্ছে আমাদের ভ্যান্ডার ওয়ালস কনস্ট্যান্ট। ঠিক আছে, এরা হচ্ছে ভ্যান্ডার ওয়াল কনস্ট্যান্ট। এই একটা গ্যাসের জন্য, মানে যদি আমরা একটা গ্যাসের জন্য কনসিডার করি, আমরা এটা বলি যে ফর গ্যাসেস এ অনেকটা বড় হয় বি এর থেকে। ঠিক আছে, মানে প্রেসার কারেকশনটা একটু ভালো করে দেখাতে হয়। এবার এই যে প্রেসার কারেকশন যেটা আছে, এটা কি হয়, হোয়াট ইজ এ, মানে এটা কি, মানে এটা হঠাৎ করে এ নিয়ে চলে এলো, এটা কি, এটা হচ্ছে ইনডিরেক্ট মেজার অফ ম্যাগনিটিউড অফ অ্যাট্রাকটিভ ফোর্সেস বিটুইন মলিকিউলস। এটা হচ্ছে ইনডিরেক্ট
measure of the magnitude of attractive forces. কাদের মধ্যে? বিটুইন গ্যাস পার্টিকলস। এদের মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্সেরটাই ইনডিরেক্ট মেজার করে। এই যে ইনডিরেক্ট মেজার করছে তার মানে এটা কি? মানে গ্রেটার, যদি আমরা ধরো তাদের মধ্যে খুব ভালো ম্যাগনিটিউড আছে ফোর্স অফ অ্যাট্রাকশন, তারপরে কি তাদের কাছাকাছি চলে আসবে। তাহলে যারা প্রেসার দিলেই যারা কাছাকাছি চলে আসতে চায় তাদেরকে আমরা কি বলতে পারি? দে আর ইজি টু লিকুইফাই। তাহলে আমরা বলবো হায়ার দ্য ভ্যালু অফ এ, হায়ার দ্য ভ্যালু অফ এ, আমরা মনে আছে একটু আগেও বলেছিলাম যে লিকুইফাই করার জন্য জেড এর একটা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরের একটা মানে মেন আছে, কন্ট্রিবিউশন আছে। এখানে আমরা কি বলছি? হায়ার দ্য ভলিউম ভ্যালু অফ এ, ইজিয়ার ইজ দি liquefaction of the gases. ওকে, হায়ার দ্য ভ্যালু অফ এ, তত ইজিলি তারা লিকুইফাইড। ঠিক আছে। আর মানে তাহলে আমরা বলবো যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, এদের যে এ ভ্যালুটা, সেই এ ভ্যালুটা খুবই কম। ঠিক আছে। তার মানে NH3, SO3, HCl, এদের যে এ ভ্যালুটা সেটা অনেকটা বেশি। ঠিক আছে। মানে এ ভ্যালু, এগুলো MCQ তে আসতে পারে। অফ NH3, HCl, SO3 is greater than O2, N2, H2 আর এনি টাইপের হিলিয়াম, নিয়ন, এদের থেকে অনেকটা বেশি। ঠিক আছে। এখানে আরো দিতে পারো এক্সাম্পল H2S, CO2, লাইক দ্যাট, এগুলো আমরা দিতে পারি। ঠিক আছে। এবার ইউনিটটা কি? ইউনিট অফ এ, ইউনিট অফ এ হচ্ছে, এটা কি আছে? এন এ ইন্টু n² / v²। তাহলে n² কি? মোল ইনভার্স, মানে এন মানে মোল টু দি পাওয়ার -2। ঠিক আছে। মানে মোল স্কোয়ার আছে, তাহলে মোলটাকে কাটতে হবে, মোল টু দি পাওয়ার -2 হবে। নিচে কি আছে? ভলিউম আছে, মানে লিটার আছে, লিটার স্কোয়ার। নিচে লিটার স্কোয়ার আছে, মানে ওপরে লিটার টু দি পাওয়ার -2 থাকতে হবে, সরি লিটার স্কোয়ার থাকতে হবে একটা, আর মোল -2 থাকতে হবে। তার মানে এইখানে কি হয়ে যাবে? আর অ্যাটমসফিয়ার হচ্ছে প্রেসারে, সেটা রাখতে হবে অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার পার মোল ইনভার্স। এটা হচ্ছে ইউনিট অফ ইট, অ্যাটমসফিয়ার লিটার স্কোয়ার পার মোল ইনভার্স। মানে এই যে n² হচ্ছে মোল স্কোয়ার, আর এটা ভলিউম স্কোয়ার হচ্ছে লিটার স্কোয়ার। তাহলে এখানে লিটার স্কোয়ার নিচে কেটে যাবে, আর মোল টু দি পাওয়ার -2 মোল স্কোয়ার কেটে যাবে, তখন শুধু এটিএম পড়ে থাকবে। তাহলে এইটা হচ্ছে ইকুয়ালস টু এটিএম। ঠিক আছে। তার মানে ওইটার সাথে যোগ করে দেওয়া হলো, যোগ করে দিয়ে প্রেশারটাকে কারেক্ট করে দেবে। ঠিক আছে। আর এই বি যেটা হচ্ছে, এই বিটাকে বলা হচ্ছে কোভলিউম বা ভলিউম কারেকশনও বলা যেতে পারে, মানে সরি, এটা একটা কনস্ট্যান্ট, কোভলিউম অনেক সময় বলা হয়। এবার বা আরেকটা নাম আছে এক্সক্লুডেড ভলিউম, মানে যেটা ধরা হয়নি। ঠিক আছে, এক্সক্লুডেড ভলিউম। এইগুলো কনসিডার করতে গিয়ে অনেক রকম কেস খেয়েছে। এবার এইটার একটা মানে বৃহত্তর একটা ব্যাপার আছে, বাট সেটার আমাদের দরকার নেই। এর ইউনিটটা কি? শুধু মানে লিটার মোল ইউনিটস। এর ইউনিট হচ্ছে লিটার ইউনিট, লিটার মোল ইউনিটস। তার কারণ হচ্ছে বি, বি মানে V - NB। ঠিক আছে। তাহলে NB যখন হচ্ছে, এটা হচ্ছে শুধু লিটার আসছে। ঠিক আছে। NB হচ্ছে, সেটা হচ্ছে শুধু লিটার। ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে এই ব্যাপারটা? নেক্সট আমরা যেই পার্টটায় যাবো, সেগমেন্টটায় যাবো, সেটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার, এটাকে বলা হয় TC। TB মানে হচ্ছে বয়েলস টেম্পারেচার বা বয়েলস পয়েন্ট, TC মানে হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার বা ক্রিটিক্যাল টেম্পারেচার বলে সাবস্ক্রিপ্টে বি, সাবস্ক্রিপ্টে সি। ঠিক আছে। তার মানে এই ক্রিটিক্যাল টেম্পারেচার অফ এ গ্যাস কি দ্যাট, মানে এটা হচ্ছে টেম্পারেচার অ্যাবাভ হুইচ গ্যাস ক্যান নট বি লিকুইফাইড। The temperature above which, the temperature above which a gas cannot be liquefied.
ঠিক আছে, এর একটা ফর্ম হয়, টিসি হচ্ছে 8a বাই 27 আর বি। এই এ অ্যান্ড বি এটা হচ্ছে ওই আগেটার ভ্যান্ডারওয়াল কনস্ট্যান্ট। ঠিক আছে, ভ্যান্ডারওয়ালস কনস্ট্যান্ট। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে তোমার টিসি মানে ক্রিটিক্যাল টেম্পারেচার। বুঝতে পেরেছো? ক্লিয়ার? নেক্সট হচ্ছে তোমার লিকুইফিকেশন অফ গ্যাসেস। তোমাদের লাস্ট পার্ট যেটা থাকে সিলেবাসে, লিকুইফিকেশন অফ গ্যাসেস। আমরা একটু আগে কিন্তু কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর দিয়েও দেখলাম, আমরা কিন্তু এই এ ভ্যালুটা দিয়েও দেখলাম, মানে ভ্যান্ডারওয়াল কনস্ট্যান্টটা দিয়েও দেখলাম লিকুইফিকেশন অফ গ্যাসেস এর ব্যাপারে। ঠিক সেই জিনিসটা দিয়েও কিন্তু আমরা এইটার মধ্যে আসবো, বাট আমরা এইখানে মেনলি অনেকগুলো মানে মেথডস আছে টু লিকুইফাই দ্য গ্যাস, বাট আমরা সবকটা মেথডের ব্যাপারে জানবো না। আমি নামগুলো কিছু বলে দেবো, বাট তাদের ডিটেলসে আমি যাচ্ছি না। জুল থমসন এফেক্ট হচ্ছে তাদের মধ্যে একটা প্রিমিয়াম কারণ অফ লিকুইফিকেশন অফ গ্যাসেস। আমি জুল থমসন এফেক্টটা অল্প একটু এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা লিকুইফিকেশন অফ গ্যাসেস এর ক্ষেত্রে আমরা যেটাকে দেখবো সেটা হচ্ছে নাথিং বাট এটা গ্যাসেস ইন উইচ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন মানে তোমার অ্যাপ্রিসিয়েবল। ঠিক আছে, আর মানে খুব বেশি, মানে হ্যাভ লো ভ্যালুজ অফ টিসি। ঠিক আছে, তাদেরকে আমরা মানে সাপোজ, না এরকম করে ধরো, gases for gases which have high values of Tc। ঠিক আছে, gases which have high values of Tc can be liquefied। okay, can be liquefied। okay, can be liquefied easily। যাদের, ওকে। হ্যাঁ বলো। বল। না কিছু। আচ্ছা, হাই ভ্যালুজ অফ এটা থাকলে দে ক্যান বি লিকুইফাইড ইজিলি। ওকে, তার মানে যাদের লো ভ্যালুজ অফ টিসি আছে ক্রিটিক্যাল টেম্পারেচার, তারা অনেক টাইম লাগবে। লো ভ্যালুজ অফ টিসি কাদের মধ্যে আছে? অক্সিজেন আছে, তারপরে কে আছে? হাইড্রোজেন আছে। মানে যারা পার্মানেন্ট গ্যাসেস তাদের টিসিটা অনেক লো। তাহলে পার্মানেন্ট গ্যাসেস লাইক অক্সিজেন, হাইড্রোজেন, নোবেল গ্যাসেসের মধ্যে হিলিয়াম, নিয়ন, নাইট্রোজেন, অবশ্যই আর্গন, হ্যাভ ভেরি লো টিসি ভ্যালুস। ঠিক আছে, এই জন্য আমরা বললাম যে টিসিটা ক্রিটিক্যাল টেম্পারেচারটা আগে পড়ে নিয়ে তারপরে আমরা এই পার্টটায় আসবো। ঠিক আছে, আমাদের সিলেবাসে মানে তোমাদের যে সিলেবাসে আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেখানে আমরা কি দেখছি যে আগে টিসি ক্রিটিক্যাল টেম্পারেচার, তারপরে সরি আগে লিকুইফিকেশন তারপরে ক্রিটিক্যাল টেম্পারেচার। আমরা ক্রিটিক্যাল টেম্পারেচারটা আগে এই জন্য দেখে নেবো। এই ক্রিটিক্যাল লিকুইফিকেশন অফ গ্যাস প্রথমে যে এনেছিল সেই ভদ্রলোকের নাম কি জানো? তার নাম হচ্ছে ফ্যারাডে। ফ্যারাডে হচ্ছে প্রথম সায়েন্টিস্ট যে এই লিকুইফিকেশন অফ গ্যাসেস এর ব্যাপারটা প্রথম মানে এক্সপেরিমেন্ট করা স্টার্ট করেছে, লিকুইফিকেশন অফ গ্যাসেস। তার কারণ আছে অনেক, কারণ এদের অনেক অ্যাডভান্টেজ আছে, ইউজেস অফ লিকুইফাইড গ্যাসেস এর অনেক কাজে লাগে। যদি আমরা কিছু ইউজেস এর কথা যদি বলি, ফার্স্ট হচ্ছে লিকুইড অ্যামোনিয়া, লিকুইড সালফার, আমরা সালফার ডাইঅক্সাইড আমরা রেফ্রিজারেন্ট হিসেবে ইউজ করতে পারি। লিকুইড NH3 and liquid SO2 can be used as refrigerants। ওকে, এদেরকে আমরা রেফ্রিজারেন্টস হিসেবে ইউজ করতে পারি। যেরকম লিকুইড CO2 যদি হয়, এটা ইজ এটা কোথায় ইউজ করা হয়? ইজ ইউজড ইন সোডা। ওকে, এটা সোডার মধ্যে ইউজ করা হয়। 3 নম্বর হচ্ছে লিকুইড ক্লোরিন, ব্লিচিং এজেন্ট হিসাবে ইউজ করা হয়। ঠিক আছে, লিকুইড ক্লোরিন ইউজড অ্যাজ ব্লিচিং এজেন্ট।
ঠিক আছে, আরো আছে। লিকুইড এয়ার ইজ এ সোর্স অফ অক্সিজেন অ্যান্ড ইন রকেট অ্যান্ড জেট প্রোপেলেন্টস, অনেক কিছুর ব্যাপারে আছে। তো এইগুলো হচ্ছে এদের মেন ব্যাপার। আচ্ছা, দেয়ার আর ফিউ মেথডস অফ, মানে এইটা আমরা যখন কিছু মেথডস আছে যাই দিয়ে আমরা এই লিকুইফিকেশন অফ গ্যাস করি। সো মেথডস ফর লিকুইফিকেশন, মেথডস অফ লিকুইফিকেশন, আমি দুটো মেথডের নাম বলছি, আমরা বেশি এক্সপ্লানেশনে যাচ্ছি না। প্রথম হচ্ছে লিন্ডেজ মেথড, দু নম্বর হচ্ছে ক্লডেজ মেথড। ওকে, এই দুটো মেথড দিয়ে আমরা লিকুইফিকেশন অফ গ্যাসেস করতে পারি। এই দুটো মেথডের মধ্যে লিন্ডেজ মেথড মেনলি ইউজ করে আমাদের জুল থমসন এফেক্ট। ঠিক আছে, মানে ধরো একটা গ্যাস করছে, গ্যাস ইজ অ্যালাউড টু এক্সপ্যান্ড এডিয়াবেটিক্যালি, থার্মোডিনামিক্সটা যখন পড়াবো আর একটু ক্লিয়ার হয়ে যাবে। গ্যাসটাকে আমি এডিয়াবেটিক্যালি এক্সপ্যান্ড করাচ্ছি। ঠিক আছে, আই এম এক্সপ্যান্ডিং দ্য গ্যাস এডিয়াবেটিক্যালি। তারপরে কি আসছে, আহ, তো ফ্রম আ রিজিয়ন অফ হাই প্রেশার টু আ রিজিয়ন অফ এক্সট্রিমলি লো প্রেশার। ঠিক আছে, তাহলে আমি একটা এডিয়াবেটিক এক্সপ্যানশন করাচ্ছি। এডিয়াবেটিক মানে হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। ঠিক আছে, next মানে when the heat of the system is not changing, টেম্পারেচার কনস্ট্যান্ট না, when the heat of the system is not changing, সেই রিজিয়ন। ক্লাউডেজ মেথডটা কি করে? ক্লাউডেজ মেথড হচ্ছে দ্য প্রসেস বেসড আপন দ্য প্রিন্সিপাল যেটা গ্যাস এক্সপ্যান্ড করছে এগেনস্ট অ্যান এক্সটার্নাল প্রেশার। ঠিক আছে, এক্সটার্নাল প্রেশারের এগেনস্টে আমি ওই গ্যাসটাকে এক্সপ্যান্ড করাচ্ছি। তো কিছু এক্সটার্নাল ওয়ার্ক হয়, কিন্তু এটা মানে কাইনেটিক এনার্জির কস্টিং এর জন্য তারা কুলিং হয় আর তারপরে এ করা হয়। এর বাদ দিয়ে আরেকটা মেথড আছে যেটা আমরা বেশি বলি না, সেটাকে বলা হয় এডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন। আর একটা মেথড আছে সেটা হচ্ছে এডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন। ওকে, ডিম্যাগনেটাইজেশন। তো এইগুলো যেটার ওপরে কাজ করে তার নাম একটুখানি বলে নি, তার নাম হচ্ছে জুল থমসন এফেক্ট। ঠিক আছে, জুল থমসন এফেক্ট। থমসনের নামটা শুনে মনে হচ্ছে না যে আমরা থমসন নামটা কোথায় কোথায় শুনেছি আগে? অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারটায় আমরা কিন্তু থমসনের নামটা শুনেছি। ঠিক আছে, তো জুল থমসন এফেক্টের ব্যাপারে আমাদের একটু বলুন। তাহলে একটা রিয়েল গ্যাস ইজ অ্যালাউড টু এক্সপ্যান্ড এডিয়াবেটিক্যালি থ্রু আ পোরাস প্লাগ অর এ ফাইন হোল, ওকে, ইনটু আ রিজিয়ন অফ লো প্রেশার, ইট ইজ অ্যাকম্পানিড বাই কুলিং। তাহলে আমরা হাইড্রোজেন আর হিলিয়াম যারা কিনা প্রথম দিকে লো প্রেসারে ডিপ হয় না, লো প্রেসারে যারা ডিপ খাচ্ছে না, হাইড্রোজেন আর হিলিয়াম যেরকম, তার বাদ দিয়ে যে কোনো গ্যাস যারা লো প্রেসারে ডিপ খাচ্ছে, মানে ডিভিয়েশন ফ্রম আইডিয়াল গ্যাস, আইডিয়াল বিহেভিয়ার লেস দেন কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর, মানে জেড যখন লেস দেন 1, সেই সময় যদি আমরা এটাকে মেজার করি, মানে যদি ফর 1 মোল অফ এ গ্যাস পিভি বাই আর টি যখন 1 হচ্ছে, তখন যেটা আমরা দেখব যে when a real gas, আমি আবার বলছি এডিয়াবেটিকের ব্যাপারটা আমরা থার্মোডাইনামিক্সে পড়বো। when a real gas is allowed to expand, when a real gas is allowed to expand adiabatically, adiabatically through a porous plug, through a porous plug or a, এটা porous plug or a মানে ফাইন হোল। ওকে, ফাইন হোল, থ্রু আ পোরাস প্লাগ, আর লিখে না, আর ফাইন হোল or a fine hole, ঠিক আছে, into a region of low pressure, into a region of low pressure. Okay, it is accompanied by and accompanied by cooling, and accompanied by cooling. তো এটা যখন হচ্ছে তখন আমরা এটা করতে হবে। তাহলে এইখানে কারা করে না? যাদের কোনো মানে উইথ ইনক্রিজ ইন জেড যখন কাউরির যখন লেস দেন 1 হয় না, তার মানে হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম ক্যান নট বি লিকুইফাইড by this method, cannot be liquefied by this method.
ওকে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে কুলিংটা কেন হয়? বিকজ সাম ওয়ার্ক ইজ ডান টু ওভারকাম দ্য ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, ইন্টারনাল এনার্জিটা কমে যায়। ওকে, ওয়ার্ক ডান টু আইডিয়াল গ্যাস ডু নট শো এনি কুলিং অর হিটিং বিকজ কোনো ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে না, তার জন্য তারা জুল থমসন এফেক্টও থাকে না। মানে আইডিয়াল গ্যাসেসের ব্যাপারে এইটা হয় না, কারণ তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন নেই। আর এদের কি করছে? কুলিং টেক্স প্লেস বিকজ সাম ওয়ার্ক ইজ ডান টু ওভারকাম ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, আর তার জন্য ইন্টারনাল এনার্জি ডিক্রিজেস অ্যান্ড টেম্পারেচারটা ড্রপ করে and তারা কুল হয়ে যায় অ্যান্ড লিকুইফাইড হয়ে যায়। Okay, so expense of intermolecular forces, expend to overcome, মানে work done to overcome intermolecular forces. This is the main thing. ঠিক আছে, এইভাবেই তাদের ইন্টারনাল এনার্জিটা ফল করে and they become what, মানে they are liquid, they form liquid, not water, they form liquid, they come in the liquid state. তো আমরা এইখানে গ্যাসেস পার্টটাকে কমপ্লিট করব। নেক্সট ক্লাসে আমরা সলিডস পার্টটা